সাল 1971 পাকিস্তানি আর্মি আর বাংলাদেশি বিপ্লবীদের মধ্যে লড়াই চরম পর্যায়ে পৌঁছে যায়। আর এই লড়াইয়ের পূর্বে বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেয়। এরই মধ্যে 1971 সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানে হঠাৎ যুদ্ধ শুরু করে দেয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ নেমে পড়ে। আর ঠিক এইভাবে শুরু হয় 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এমন এক যুদ্ধ শেষে একটি গোটা দেশ ভাগ হয়ে জন্ম নেয় একটি নতুন দেশ, যার নাম বাংলাদেশ। হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আপনার সামনে আলোচনা করব যে 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধর পুরো বিস্তারিত আলোচনা করব, এবং যে বাংলাদেশ আজকে একটা স্বাধীন রাষ্ট্র, সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের কতটুকু অবদান সেটা আমি আলোচনা করবো। তো অবশ্যই আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি। 1971 সালে পূর্বে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। সেই সময় ইস্ট পাকিস্তান বলা হতো, আর বর্তমানে পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান বলা হতো। ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের মাঝে রয়েছে ইন্ডিয়া, আর এই দুটোর মধ্যে দূরত্ব রয়েছে প্রায় 2000 কিলোমিটার। আর দুটো জায়গাতে ধর্মমতে বিভিন্ন বিষয়ে পার্থক্য দেখা যেত, যার মধ্যে ভাষাগত পার্থক্য ছিল সব থেকে বেশি। সেই সময় ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে নানাভাবে বৈষম্যের চোখে দেখতো। বেশিরভাগ মানুষ এখানে বাংলা ভাষায় কথা বলতো, কেবলমাত্র 10% থেকে কম মানুষ এখানে উর্দু ভাষায় কথা বলতো। কিন্তু তারপরেও ওয়েস্ট পাকিস্তান জোরপূর্বক উর্দু ভাষাকে ইস্ট পাকিস্তানের উপর আরোপ করার চেষ্টা করে। 1948 সালে জিন্না ঢাকা শহরে উর্দু ভাষাকে ইউনাইটেড পাকিস্তানের জাতীয় ভাষা বলে ঘোষণা করে, আর বাংলা ভাষাকে সব ধরনের অফিসিয়ালি ডকুমেন্ট, স্ট্যাম্প আর মুদ্রা থেকে সরানো শুরু করে দেয়। Let me make it very clear to you. There's no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. ইস্ট পাকিস্তানের ভাষাগত বৈষম্যের কারণে বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এছাড়াও পূর্ব পাকিস্তানের উন্নতির উপর সেভাবে নজর দেওয়া হতো না। 70% থেকে বেশি ন্যাশনাল বাজার ওয়েস্ট পাকিস্তানের নদীর উপর লাগানো হতো, কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা ছিল ইস্ট পাকিস্তানে। ইস্ট পাকিস্তানের জনসংখ্যা বেশি থাকার পরও সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতা থাকতো ওয়েস্ট পাকিস্তানের হাতে। এত কিছু বৈষম্য থাকার পরেও প্রায় 20 বছর পর্যন্ত ইউনাইটেড পাকিস্তানের সিচুয়েশন বেশ শান্ত ছিল, কিন্তু এই সিচুয়েশন খুব জলদি বদলাতে যাচ্ছে। 1969 সালে দেশের প্রেসিডেন্ট আর মিলিটারি হেড ছিল জেনারেল ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান ঘোষণা করে যে খুব জলদি পাকিস্তানে ইলেকশন চালু করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিয়ে আসবে। ডিসেম্বর 1970 সালে ইলেকশনটি হয়, কিন্তু ভোটের রেজাল্ট দেখে গোটা পাকিস্তান চমকে ওঠে। ইস্ট পাকিস্তান এর মানে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পার্টির ভালো প্রভাব ছিল, আর ওয়েস্ট পাকিস্তানে অনেকগুলি রাজনৈতিক দল ছিল, কিন্তু এই ইলেকশনে ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। আওয়ামী লীগ 159 সিটের মধ্যে 167 সিটে জয়লাভ করে। যেহেতু পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি টোটাল সিট ছিল 300, যার মধ্যে 167টা সিট মানে অর্ধেকেরও বেশি সিট আওয়ামী লীগ পেয়ে যায়। এর অর্থ পাকিস্তানে আওয়ামী লীগের পার্টি রুল করবে, আর আওয়ামী লীগের লিডার শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রাইম মিনিস্টার পদে বসতে যাচ্ছে। মানে সম্পূর্ণ পাকিস্তানকে রুল করার লিডার পূর্ব পাকিস্তান থেকে মনোনীত ব্যক্তি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের পার্টির লিডার আওয়ামী লীগের এই জিতটাকে হজম করতে পারেনি, কারণ মুজিবুর রহমান যতগুলো ভোট পেয়েছে কেবল পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু একটাও ভোট পাননি পশ্চিম পাকিস্তান থেকে। জুলফিকার আলী ভুট্টো যে ওয়েস্ট পাকিস্তানের সব থেকে বড় পলিটিক্যাল পার্টি পাকিস্তান পিপুলস পার্টির লিডার ছিল, জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করে আর তাকে জানায় ইলেকশনটিকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। আর জেনারেল ইয়াহিয়া খান এক্স্যাক্টলি সেটাই করে। 7 মার্চ 1971 সালে এই ইলেকশনটিকে ক্যান্সেল বলে ঘোষণা করে দেয়। আর এই শকিং নিউজ শুনে গোটা ইস্ট পাকিস্তানের জনগণ হতবাক হয়ে যায়। তাদের সঙ্গে এত বড় প্রতারণা হবে যে তারা স্বপ্নেও ভাবতে পারেনি। ইলেকশন বাতিল ঘোষণা করার পর আওয়ামী লীগ পার্টির সাপোর্টাররা আন্দোলন শুরু করে দেয়। শেখ মুজিবুর রহমান এই সময় এক পাওয়ারফুল ভাষণ দেয়, এক ঐতিহাসিক ভাষণ। আমার উপর বিশ্বাস আছে? রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এমন এক ভাষণ যা সমগ্র বাংলাদেশিদের ইন্সপায়ার করে দেয়, আর তার নেতৃত্বে লার্জ স্কেলে প্রতিবাদ আর স্ট্রাইক শুরু হয়। জনগণ আর আর্মিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আর ধীরে ধীরে এই আন্দোলন সমগ্র পুরো পাকিস্তানে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের একটাই দাবি ছিল যে একটি নতুন দেশ গঠন। বাংলা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর বুঝতে বাকি নেই যে ইস্ট পাকিস্তান ভাগ হতে চলেছে। এই কারণে 1971 সালে মার্চ মাসে এই আন্দোলনকে দমন করার জন্য একটি বিশেষ মিলিটারি অপারেশন পরিচালনা করার পরিকল্পনা করে। এমন এক অপারেশন নিঃসিংহতা সমস্ত লিমিট ক্রস করে ফেলে। 21 মার্চ 1971 সালে রাতের অন্ধকারে ওয়েস্ট পাকিস্তান থেকে ঢাকার দিকে কিছু প্লেন ফ্লাই করে। কারা ছিল এরা? সবাই ছিল পাকিস্তানি সোলজার, যারা একটি অপারেশন চালাতে পূর্ব পাকিস্তানে সার্চ লাইট অপারেশন। পরের দিন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে ইস্ট পাকিস্তান থেকে
থেকে ওয়েস্ট পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার পূর্বে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র ঘোষণা করে দেয়। আর এই ঘোষণাটি একটি ট্রান্সমিটারের সাহায্যে প্রচার করা হয়েছিল। অপারেশন সার্চলাইটে পশ্চিম পাকিস্তানের আর্মিরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লিডার আন্দোলনকারীদের খুঁজে বের করে ওপেন ফায়ার করে দিতে শুরু করে। আর এই গণহত্যার প্রায় 3 লাখ বাঙালিদের হত্যা করা হয়। এই সময় কিছু সিনিয়র বাঙালি আর্মি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সেনাদল গঠন করে, যার নাম মুক্তি বাহিনী রাখা হয়। মুক্তি বাহিনীরা পাকিস্তানি আর্মিদের এই নিঃসৃঙ্গ থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লাখো নাগরিক ভারতে রিফিউজি নিতে শুরু করে। কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 10 লাখ অসহায় জনগণ ভারতে আশ্রয় নেয়। কিন্তু অধিক সংখ্যায় রিফিউজি ভারতে প্রবেশ করতে থাকায় ভারতের সমস্যা হয়, কারণ সেই সময় ভারতের আর্থিক দিক থেকে অতটা উন্নত ছিল না। আর এই সব শরণার্থীদের থাকা খাওয়া, মেডিকেল কেয়ার, বাকি অন্যান্য সম্পূর্ণ দায়িত্ব ভারতের উপর এসে পড়ে। তাই সেই সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করে মিলিটারি সাহায্য নিয়েই যুদ্ধ অংশ হয়ে বাংলাদেশকে সাহায্য করা উত্তম হবে, কারণ ভারতে এইভাবে রিফিউজি কন্টিনিউ আসতে থাকলে একটা সময় ভারতের আর্থিক অবস্থা ভেঙে পড়বে। তাছাড়া কিছু আওয়ামী লীগের নেতারাও প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর থেকে সাহায্য চায়। 24 এপ্রিল 1971 সালে ইন্দিরা গান্ধী জেনারেল স্যার মানিক শাহ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। আর এই আদেশ পাওয়ার পর ইন্ডিয়া ডাইরেক্ট ইনভলভ না হয়ে ইনডাইরেক্টলি মুক্তি বাহিনীকে সাহায্য করবে। তাদের অস্ত্র সাপ্লাই করত, তাদের ট্রেনিং নিত ভারতীয় আর্মির দ্বারা। যখন পাকিস্তানিরা উপলব্ধি করতে পারে যে ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশিদের গোপনে সাহায্য করছে, তারা মনে করে ভারত তাদের উপর সম্ভবত আক্রমণ করতে পারে। তাই তারা ভারতকে ভয় দেখানোর জন্য অমৃতসর, আগ্রা, পাঠানকোট, যোধপুর, শ্রীনগর এরকম মোট 11টা এয়ারফিল্ডকে টার্গেট করে বম্বিং করা শুরু করে। ইন্দিরা গান্ধী যখন এই ব্যাপারে জানতে পারে, সঙ্গে সঙ্গে রেডিওর মাধ্যমে অল ইন্ডিয়া ব্রডকাস্ট করে দেয়। जय हिंद। आपसे मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर पाकिस्तान ने हमारे ऊपर एक हमला আর किया। এই অ্যাটাকের সাথে সাথে ইন্ডিয়া অফিসিয়ালি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ হয়ে যায়। 3 ডিসেম্বর 1971 সালে ভারত পাকিস্তানের সঙ্গে লার্জ স্কুলে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নেয় ভারতের জেনারেল ঠিক করে ওয়েস্ট পাকিস্তানে অ্যাটাক না করে মিলিটারি ডিফারেন্সের উপর কাজ করবে, আর ইস্ট পাকিস্তানে ইন্ডিয়ান মিলিটারি গ্রাউন্ড লেভেল থেকে পাকিস্তানের আর্মিদের উপর অ্যাটাক করবে। গ্রাউন্ড লেভেল থেকে অ্যাটাক করার জন্য ভারতীয়দের সোলজারদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ইন্ডিয়ান আর্মিরা গ্রাউন্ড লেভেল থেকে, সমুদ্র থেকে আর উপর থেকে বিমানের সাহায্যে পাকিস্তানিদের আর্মিদের উপর আক্রমণ কন্টিনিউ চালিয়ে যায়। পরের দিন 4 ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়েস্ট পাকিস্তানে বিমানের সাহায্যে উপর থেকে, অন্যদিকে ইন্ডিয়ান নেভির সানফিল্ড বাংলাদেশের দুটো ফোর্ট চিত্রাগাঁও আর কক্সবাজারে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। তাছাড়া বাংলাদেশে পাকিস্তানি আর্মিদের এয়ারলাইনকেও কাট অফ করে দেওয়া হয়, আর পানিপথের রাস্তাকেও ভারতীয় নেভির দ্বারা ব্লক করে দেওয়া হয়। আর ভূমির উপর মুক্তি বাহিনীর সেনারা পাকিস্তানি আর্মিদের খুঁজে বের করে মারা শুরু করে। 12 ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, পাকিস্তান একটা বড় হারকে চোখের সামনে দেখতে পায়। 7 ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়ান আর্মি পুরো পাকিস্তানের মেজর পার্টকে দখল করে নেয়। পুরো পাকিস্তানের বড় শহর যে শহরকে সবার আগে স্বাধীন করা হয়। এখন বাংলাদেশ সম্পূর্ণভাবে স্বাধীন করার জন্য ঢাকা শহরকে ক্যাপচার করা অত্যন্ত জরুরি। তাই 16 ডিসেম্বর 1971 সালে ইন্ডিয়ান আর্মি ঢাকা শহরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। আর পাকিস্তানি আর্মিদের 30 মিনিট সময় দেওয়া হয় তাদের সারেন্ডার করার জন্য। এই সময় পাকিস্তানি আর্মিরা জীবন বাঁচানোর জন্য ঢাকা ইউনিভার্সিটির ভিতরে লুকিয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি খান কোনো রকম বিরোধিতা না করে ভারতের সামনে আত্মসমর্পণ করে দেয়। 16 ডিসেম্বর 1971 সালে ঢাকায় 93,000 পাকিস্তানি সেনা ভারতের সামনে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল পৃথিবীর সব থেকে বড় আত্মসমর্পণ। আর এইভাবেই ইস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা পায়। আর ফাইনালি 1972 সালে পাকিস্তান বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, আর সেই সাথে শেখ মুজিবুর রহমানকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয়। যখন মুজিবুর রহমান ঢাকায় ফিরে তাকে একজন হিরোর মতো সম্মান করা হতো। এরপর 1973 সালে যখন স্বাধীন বাংলাদেশের ইলেকশন হয়, মুজিবুর রহমান মেজরিটি পার্টি ভোটে জয়লাভ করে, আর আওয়ামী লীগ পার্টি পলিটিক্যাল পার্টি স্বাধীন বাংলাদেশের রুলিং পার্টি হয়। কিন্তু বন্ধুরা, বাংলাদেশে এই স্বাধীনতার জন্য অসংখ্য ব্যক্তিদের তাদের জীবন, ভূমি সবকিছুই উৎসর্গ করতে হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু মাঝে শেয়ার করে দেবেন। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।